কনসেপ্ট 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 হ্যালো অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ফাইন্ড আউট মোর। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, বাড়িতে আছো। তো প্রিপোজিশন ক্লাস 5 পার্ট 5 নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো যে কনসেপ্টের কথা আমি তোমাদের সবসময় বলছি যে প্রিপোজিশন করতে গেলে কনসেপ্ট অবশ্যই দরকার। কনসেপ্ট ছাড়া কোনো সময় প্রিপোজিশন সঠিক করে আসা সম্ভব নয়। তো আর এই কনসেপ্ট কিন্তু কোনো বই পড়ে পুরোপুরিভাবে তোমরা পাবে না, একটা বই পড়ে তো কোনো দিনই হবে না এই কনসেপ্ট। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে এই প্রিপোজিশনের কনসেপ্ট তৈরি করার, তোমাদের মধ্যে তোমরা যাতে সমস্ত কোশ্চেনগুলোই সঠিক করে আসতে পারো কনসেপ্টের সাথে। তো তোমরা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখো। আমাদের ফাইন্ড আউট মোর চ্যানেলে প্লে লিস্ট করা আছে প্রিপোজিশন বাই এডুকেটর শুভ দাস। তো সেখানে প্লে লিস্টের মধ্যে তোমরা বাকি ভিডিওগুলো পেয়ে যাবে। তো আজকে আমি পার্ট 5 নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখতে থাকো, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, এবং তোমাদের কোনো ডাউট থাকলেও তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আমার আগে আরও 4টে পার্ট করা হয়ে গেছে প্রিপোজিশন নিয়ে। তোমরা যদি না দেখে থাকো আগে 4টে পার্ট অবশ্যই দেখে নিও, কারণ তোমাদের কনসেপ্টের জন্য ওই 4টে পার্ট অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। আর আমি সবগুলো কোশ্চেনই কনসেপ্ট ধরে ধরে করাচ্ছি। প্রিপোজিশনের কনসেপ্টটাই মেন, সেন্টেন্স কি মানে বোঝাচ্ছে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেইভাবেই প্রিপোজিশন করতে হয়, এমনি নয়তো প্রিপোজিশন পারা যায় না। তো দেখে নেব আজকে আমাদের কি বলছে প্রথম কোশ্চেনটা। সরিতা ইজ ওয়েটিং ড্যাশ আর সন। সরিতা অপেক্ষা করছে তার ছেলের জন্য, এখানে এটাই মানে বোঝাচ্ছে। তো এবার ছেলের জন্য অপেক্ষা করছে, তাহলে আমাদের অপেক্ষা করছে ছেলের জন্য, তাহলে আমরা অফ, ফর, টু, ফ্রম 4টে অপশান আছে, তাহলে কি বসাবো? তো ওয়েটিং, সবসময় ওয়েটিংয়ের সঙ্গে ফর ইউজ হবে। এটা একটা ফিক্সড প্রিপোজিশনও বলতে পারো, ওয়েটিংয়ের সঙ্গে সবসময় ফর ইউজ হবে। সরিতা ইজ ওয়েটিং ফর হার সন, মানে ওয়েটিংয়ের সঙ্গে সবসময় ফিক্সড প্রিপোজিশন বলতে পারো ওটাকে, ফিক্সড প্রিপোজিশন। এটা আমি তোমাদেরকে আগেও পড়িয়েছি ফিক্সড প্রিপোজিশন ব্যাপারটা কি। তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও, প্লে লিস্ট করা আছে আমাদের ফাইন্ড আউট মোর ইউটিউব চ্যানেলে। তো এখানে হবে ওয়েটিং ফর হার সন। তো চলে আসি এবার নেক্সট কনসেপ্টের দিকে, কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2তে একটু বোঝার ব্যাপার আছে, তোমরা ভালো করে দেখো বিষয়গুলোকে। ফন্ড, ফন্ড মানে কোনো কিছু ভালো লাগা, ভালোবাসা, এই জাতীয়। ফন্ড, জেলাস, রিমাইন্ড, অ্যাফ্রেইড। অ্যাফ্রেইড মানে ভয়, রিমাইন্ড মানে স্মরণ করা, এগুলো তো তোমরা মানে জানোই। তো ফন্ড, জেলাস, রিমাইন্ড, অ্যাফ্রেইড, এই 4টের সঙ্গেই ফিক্সড প্রিপোজিশন অফ ইউজ হয় সবসময়। মানে এই শব্দগুলো থাকলো মানেই চোখ বন্ধ করে তোমাকে অফ ইউজ করতে হবে, এটাকে ফিক্সড প্রিপোজিশন বলে। তো এই শব্দগুলোর সাথে তোমাকে ফিক্সড প্রিপোজিশন অফ ইউজ করতে হবে। যেমন প্রথম কোশ্চেনটা, হি ইজ ফন্ড ড্যাশ ম্যাঙ্গোস, তাহলে এখানে অফ হবে। এখানে যেহেতু ফন্ড আছে, হি ইজ ফন্ড অফ ম্যাঙ্গোস। হি ইজ জেলাস অফ হিজ নেইবার, এখানেও অফ হবে, অফ হিজ নেইবার। জেলাস যেহেতু আছে, এখানে ফন্ড ছিল। আই উইশ টু রিমাইন্ড ইউ ড্যাশ দ্য প্রমিস, রিমাইন্ড আছে, তাহলে এখানেও অফ হবে। আই উইশ টু রিমাইন্ড ইউ অফ দ্য প্রমিস। হি ইজ নট অ্যাফ্রেইড ড্যাশ ডগস, অ্যাফ্রেইড আছে, তাহলে এখানে অফ হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এই কনসেপ্টগুলোর উপর বেস করে কিন্তু এক্সামে প্রচুর কোশ্চেন আসে। এই ফিক্সড প্রিপোজিশনগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই। তাহলে কী হলো? হি ইজ ফন্ড অফ ম্যাঙ্গোস, হি ইজ জেলাস অফ হিজ নেইবার, আই উইশ টু রিমাইন্ড ইউ অফ হিজ প্রমিস, হি ইজ নট অ্যাফ্রেড অফ ডগস। তো তোমরা কিন্তু এইভাবে এগুলোকে খাতায় অবশ্যই নোট ডাউন করো, কারণ নোট ডাউন না করলে কোনো কিছুই লাভ হবে না, কিছুদিন পর হয়তো সবই ভুলে যাবে। তো এগুলো এইভাবে নোট ডাউন করে মাঝে মাঝে তোমাদের দেখতে হবে, প্র্যাকটিস করতে থাকতে হবে। তো চলে আসি এবার নেক্সট কনসেপ্টের দিকে, দেখে নেব কী বলছে। তো 3 নাম্বার নেক্সট কনসেপ্ট আমাদের কী বলছে দেখে নেব। সি ইজ সাফারিং ড্যাশ ফিভার, সি ইজ সাফারিং ড্যাশ ফিভার। তো এখানে সাফারিং আছে, তো সাফারিংয়ের সঙ্গে একটা জিনিস তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, যদি সাফার থাকে, সাফারের সাথে সবসময় ফিক্সড প্রিপোজিশন, এই ফিক্সড প্রিপোজিশন ব্যাপারটা বারবার আসছে, ফিক্সড প্রিপোজিশন ফ্রম ইউজ হয়। সাফারের সাথে সবসময় ফিক্সড প্রিপোজিশন ফ্রম ইউজ হয়, তাহলে সি ইজ সাফারিং ফ্রম ফিভার, তাহলে এখানে অবশ্যই ফ্রম হবে। সি ইজ সাফারিং ফ্রম ফিভার। এখানে আরেকটা বিষয় আছে মাথায় রাখার মতো, যদি বিকজ থাকে, তাহলে বিকজের সাথে সবসময় ফিক্সড প্রিপোজিশন অফ ইউজ হবে, এটাও মাথায় রাখতে হবে। বিকজের সাথে ফিক্সড প্রিপোজিশন অফ ইউজ হবে, এরকম কোনো, যেরকম একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, রাজা suffered because dash
আস্থামা। রাজা সাফার্ড বিকজ, এখানে অবশ্যই অফ হবে, বিকজ অফ আস্থামা। তো বিকজ থাকলে এইভাবে ফিক্সড প্রিপোজিশন অফ ইউজ হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমাদের কিন্তু বিষয়গুলোকে এইভাবেই নোট ডাউন করতে হবে। তো এটা আশা করি বোঝা গেল এই কনসেপ্টটা, যে শি ইজ সাফারিং ফ্রম ফিভার। যদি সাফার থাকে তাহলে ফিক্সড প্রিপোজিশন ফ্রম ইউজ হবে, আর সাফারের সাথে যদি বিকজ থাকে তাহলে ফিক্সড প্রিপোজিশন অফ ইউজ হবে। তো চলে আসি এবার নেক্সট কনসেপ্টের দিকে। তো 4 নম্বর আমাদের নেক্সট কনসেপ্ট কি বলছে, আই ডিড নট এগ্রি ড্যাশ ইজ প্রপোজাল। আই ডিড নট এগ্রি ড্যাশ ইজ প্রপোজাল, 4টে অপশান আছে, উইথ, অফ, টু, ইন। তো আমরা তার আই ডিড নট এগ্রি, আমি এগ্রি নই তার প্রপোজালে। তো এখানে কি হবে, টু হবে না উইথ হবে? তো এখানে কয়েকটা বিষয় আছে, এগ্রি নিয়ে তোমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। যদি এগ্রি থাকে কোথাও, এগ্রি যদি পার্সনের সাথে ইউজ হয়, পার্সন থাকে কোনো, এগ্রি যদি পার্সনের ক্ষেত্রে ইউজ হয় তাহলে সবসময় উইথ ইউজ হবে। আর এগ্রি যদি কোনো ম্যাটার, কোনো প্রপোজাল বা ভিউজ, এসব ক্ষেত্রে ইউজ হয় তাহলে সবসময় টু ইউজ হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট এগ্রির ক্ষেত্রে। তো এখানে কি বলেছে, আই ডিড নট এগ্রি ড্যাশ ইজ প্রপোজাল। তো এখানে প্রপোজাল, এখানে কোনো পার্সনকে বোঝাচ্ছে না, তার প্রপোজালে সে এগ্রি নয়, তার প্রপোজালকে সে মানতে পারছে না। তো প্রপোজাল, তাহলে এখানে অবশ্যই টু হবে। আই ডিড নট এগ্রি টু হিজ প্রপোজাল, তো এখানে অবশ্যই টু হবে। আর পার্সন দিয়ে কেমন হতো, একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও হি ডিড নট এগ্রি ড্যাশ মি, তাহলে হি ডিড নট এগ্রি ড্যাশ মি, তাহলে এখানে এগ্রি কিন্তু মি এর সাথে, তাহলে এখানে কিন্তু একটা পার্সন বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এখানে উইথ হবে। হি ডিড নট এগ্রি উইথ মি, তাহলে এখানে অবশ্যই উইথ হবে। তাহলে তোমরা এই এগ্রির কনসেপ্টটা অবশ্যই নোট ডাউন করো, খুবই ইম্পর্টেন্ট। এই কনসেপ্টগুলোই প্রিপোজিশনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো কোনো বইতে তোমরা ভালো করে পাবে না এইভাবে। তো তোমরা অবশ্যই এই ক্লাসটাকে খুব মনোযোগ সহকারে দেখো এবং নোট ডাউন করো, দেখবে তোমরা যখন পরবর্তীতে কোনো কোশ্চেন প্র্যাকটিস করবে তোমাদের খুবই হেল্প হবে এই কনসেপ্টগুলো থাকার কারণে। তো চলে আসি এবার আমরা নেক্সট কনসেপ্টের দিকে। তো দেখে নেবো এবার নেক্সট কনসেপ্ট। 5 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, আই কংগ্র্যাচুলেট ড্যাশ আর সাকসেস। আই কংগ্র্যাচুলেট ড্যাশ আর সাকসেস। তো কংগ্র্যাচুলেট আছে, তো কংগ্র্যাচুলেটের সঙ্গে সবসময় মনে রাখতে হবে অন ইউজ হয়। আই কংগ্র্যাচুলেট অন হার সাকসেস, এটাও একটা ফিক্সড প্রিপোজিশন। কংগ্র্যাচুলেটের সঙ্গে সবসময় ফিক্সড প্রিপোজিশন অন ইউজ হয়। কংগ্র্যাচুলেট অন হার সাকসেস, আই কংগ্র্যাচুলেট অন হার সাকসেস, কংগ্র্যাচুলেট থাকলে অবশ্যই অন ইউজ হবে। তো চলে আসি এবার আবার নেক্সট কনসেপ্টের দিকে। কোশ্চেন নাম্বার 6, ইউ ক্যান পে ড্যাশ চেক। ইউ ক্যান পে ড্যাশ চেক, তাহলে পে এখানে কী আছে, ইন, বাই, ফ্রম, উইথ। ইউ ক্যান পে বাই চেক না ইউ ক্যান পে ফ্রম চেক না উইথ চেক, কী হবে, কী মনে হচ্ছে তোমাদের? তো তোমরা পে দিয়ে একটা কনসেপ্ট, কয়েকটা জিনিস মাথায় রাখো। পে যখনই থাকবে, পে যখনই থাকবে, এবার যদি সেটা পে যদি ক্যাশে হয় তাহলে অবশ্যই ইন ইউজ হবে। পে যদি চেকে হয় তাহলে অবশ্যই বাই ইউজ হবে। পে যদি কার্ডে হয়, আমরা যে কার্ড দ্বারা পে করি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, তো অবশ্যই বাই হবে। পে যদি কারেন্সিতে হয় তাহলে অবশ্যই পে যদি কারেন্সিতে হয় অবশ্যই ইন হবে। তো এই পে দিয়ে 4টে বিষয়কে তোমাদের মনে রাখতে হবে। পে থাকলে এইভাবে প্রিপোজিশনগুলো ইউজ হয়। ইউ ক্যান পে ড্যাশ চেক, তাহলে এখানে চেক দিয়ে বোঝাচ্ছে পেটা, তাহলে চেক দিয়ে আমরা এখনই দেখলাম চেক দিয়ে বাই হবে, অবশ্যই বাই ইউজ করতে হবে এখানে। ইউ ক্যান পে বাই চেক, যদি এখানে ক্যাশ থাকতো তাহলে আমরা করতাম ইউ ক্যান পে ইন ক্যাশ, তো এখানে যেহেতু চেক আছে আমরা বাই ইউজ করলাম। তো পে দিয়ে যে এই ফিক্সড প্রিপোজিশনগুলো, এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই কনসেপ্টগুলো থেকেই বারবার পরীক্ষায় কোশ্চেন আসে, তো এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করো। চলে আসি এবার নেক্সট কনসেপ্টের দিকে। তো দেখে নেব নেক্সট কনসেপ্ট। 7 নম্বর প্রশ্ন আমাদের কী বলছে, হি ডিড নট রিপ্লাই ড্যাশ মাই লেটার্স। হি ডিড নট রিপ্লাই ড্যাশ মাই লেটার্স, কী হবে, অফ, টু, ফর, এগেনস্ট। হি ডিড নট রিপ্লাই ড্যাশ মাই লেটার্স, তো
একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, রিপ্লাই বা অ্যান্সার এই দুই ক্ষেত্রেই ফিক্সড প্রিপোজিশন টু ইউজ হবে। ফিক্সড প্রিপোজিশন টু ইউজ হবে। রিপ্লাই বা অ্যান্সার এই দুই ক্ষেত্রেই ফিক্সড প্রিপোজিশন টু ইউজ হবে। হি ডিড নট রিপ্লাই টু মাই লেটার্স। হি ডিড নট রিপ্লাই টু মাই লেটার্স। তাহলে এটা বোঝা গেল এই কনসেপ্টটা। যদি রিপ্লাই থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে প্রিপোজিশন টু ইউজ করব। এটাও একটা ফিক্সড প্রিপোজিশন। তো চলে আসি এবার নেক্সট কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার 8 দেখে নেব কী আমাদের বোঝাচ্ছে। হি অলওয়েজ এইমস ড্যাশ গেটিং বেনিফিট ফ্রম হিজ বিজনেস। হি অলওয়েজ এইমস ড্যাশ গেটিং বেনিফিট ফ্রম হিজ বিজনেস। তো এখানে এইমস আছে। তো এইম কিন্তু বাক্যের মধ্যে দুইভাবে ব্যবহার হয়। তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করো। আমি এখানে বোঝাচ্ছি তোমাদেরকে, ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। এইম, আমি এখানে এইম লিখলাম। তো এইম, তো এইম দুইভাবে ব্যবহার করা যেতে পারে বাক্যের মধ্যে। এইম অনেক সময় ভার্ব হিসেবেও ব্যবহার হয়, আবার অনেক সময় নাউন হিসেবেও ব্যবহার হয়। তো এবার এইম ভার্ব হিসেবে যখন ব্যবহার হয় তখন তার মানে দাঁড়ায় লক্ষ্য রাখা, আর যখন নাউন হিসেবে ইউজ হয় তখন তার মানে থাকে শুধু লক্ষ্য। তো যখন আমরা লক্ষ্য রাখা ভার্ব হিসেবে ইউজ করব তখন আমরা অবশ্যই অ্যাট ইউজ করব প্রিপোজিশন। আর যখন আমরা নাউন হিসেবে এমকে ইউজ করব মানে লক্ষ্য হিসেবে, তখন আমরা অবশ্যই অফ ইউজ করব। তো এখানে আমাদের কোশ্চেনটা কি বলেছে, হি অলওয়েজ এইমস গেটিং বেনিফিট ফ্রম হিজ বিজনেস। তো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, হি অলওয়েজ এইমস, তার সবসময় লক্ষ্য থাকে বা লক্ষ্য রাখে সে যে বিজনেস থেকে সবসময় বেনিফিট মানে সবসময় লাভ মুনাফা অর্জন করবে। তো এখানে কিন্তু এটা এইমসটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। তোমাদের কিন্তু কোশ্চেন প্রিপোজিশন মানে পড়ে গেলাম হবে না, তোমাদেরকে সেন্টেন্স কি মানে বোঝাতে চাইছে সেটা অবশ্যই বুঝতে হবে। না বুঝলে তোমরা প্রিপোজিশন কোনোদিন ঠিক করতে পারবে না। আর প্রিপোজিশন খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো হি অলওয়েজ এইমস ড্যাশ গেটিং বেনিফিট ফ্রম হিজ বিজনেস। তো এইমস এখানে কিন্তু ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। তো অবশ্যই এখানে আমরা অ্যাট ইউজ করব। হি অলওয়েজ এইমস অ্যাট গেটিং বেনিফিট ফ্রম হিজ বিজনেস। তো এখানে অবশ্যই অ্যাট ইউজ হবে। আর যদি আমি নাউন হিসেবে কেমন ইউজ করতাম, আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরে নাও আমরা এই কথাগুলো খুবই বলি যে আমার জীবনের লক্ষ্য আমি হচ্ছে ডাক্তার হব, বা আমি ইঞ্জিনিয়ার হব, বা আমি আমার এইম আমি হচ্ছে নার্স হব, বা আমার এইম আমি পুলিশ হব। তো এই ক্ষেত্রে আমরা নাউন হিসাবে এইমটাকে ইউজ করি। তো কীরকম হবে উদাহরণটা আমরা দেখে নেব। দ্য এইম ড্যাশ মাই লাইফ ইজ টু বিকাম এ টিচার। আমার জীবনের লক্ষ্য আমি একজন শিক্ষক হব। তো এখানে কিন্তু এইমটা মানে লক্ষ্য রাখা, লক্ষ্য। তো এই হিসাবে নাউন হিসেবে ইউজ হচ্ছে এইমটা। তো এখানে যেহেতু নাউন হিসেবে ইউজ হচ্ছে তো আমরা অবশ্যই এখানে অফ ইউজ করব। দ্য এইম অফ মাই লাইফ ইজ টু বিকাম এ টিচার। তো এটা ছিল একটা কনসেপ্ট এইম দিয়ে। তোমরা অবশ্যই এটাকে মাথায় রেখো যে এইম যদি ভার্ব হিসেবে ইউজ হয়, লক্ষ্য রাখা হিসেবে ইউজ হয়, তাহলে অবশ্যই অ্যাট ইউজ হবে। আর যদি নাউন হিসেবে ইউজ হয় তাহলে অবশ্যই অফ ইউজ হবে। আমি দুটো এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা না বুঝতে পারলে আবার ভিডিওটা রিভার্স করে আবার দেখে নিও। তো চলে আসি নেক্সট কনসেপ্টের দিকে। তো নেক্সট কনসেপ্ট 9 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, রাইট ইউর রোল নাম্বার ড্যাশ ব্ল্যাক ইঙ্ক। রাইট ইউর রোল নাম্বার ড্যাশ ব্ল্যাক ইঙ্ক। তো কালারের সময় কালার যখনই ব্ল্যাক, ব্লু, গ্রিন, রেড, যা কিছু হোয়াইট, মানে কালারের সঙ্গে সবসময় ইউজ হবে কালারের সাথে। তাহলে রাইট ইউর রোল নাম্বার ইন ব্ল্যাক ইঙ্ক, তাহলে অবশ্যই এখানে ইন হবে। রাইট ইউর রোল নাম্বার ইন ব্ল্যাক ইঙ্ক, এখানে ইন হবে। কালার মানেই তোমরা সবসময় এখানে ইন ইউজ করার চেষ্টা করবে। তো চলে আসি নেক্সট কনসেপ্ট, আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 10 কী বলছে দেখে নেব। এভরিবডি ওয়াজ অ্যালার্মড ড্যাশ দ্য নিউজ অফ হিজ মার্ডার। এভরিবডি ওয়াজ অ্যালার্মড। তো এরকম যখন অ্যালার্মড, আরও কয়েকটা শব্দ তোমাদের আমি বলছি। অ্যালার্মড, তারপরে অ্যাস্ট্রোনাইজড, সারপ্রাইজড, অ্যামাজড,
এরকম যখন শব্দগুলো থাকবে আশ্চর্য বা হতাশ, তখন সব সময় ফিক্সড প্রিপোজিশন, অবশ্যই ফিক্সড প্রিপোজিশন যে ব্যাপারটা বারবার আসছে, অ্যাট ইউজ হবে। অবশ্যই ফিক্সড প্রিপোজিশন অ্যাট ইউজ হবে। অ্যালার্মড, অ্যাস্টনাইজড, সারপ্রাইজড, অ্যামাজড। তো এখানে কি বলছে? এভরিবাডি ওয়াজ অ্যালার্মড ড্যাশ দ্য নিউজ অফ হিজ মার্ডার। এভরিবাডি ওয়াজ অ্যালার্মড, তাহলে অবশ্যই এখানে অ্যাট ইউজ হবে। এভরিবাডি ওয়াজ অ্যালার্মড অ্যাট দ্য নিউজ অফ হিজ মার্ডার, এখানে অ্যাট ইউজ হবে। তো এই কনসেপ্টগুলো তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো আমি যেভাবে তোমাদেরকে বোঝাচ্ছি। এভাবে তোমরা কোনো বইতেই পাবে না। আমি অনেকগুলো বই পড়ে, আমিও প্রিপোজিশনে খুব উইক ছিলাম, কিন্তু অনেক বই পড়ে, অনেক কিছু করে, অনেক রিসার্চ করে প্রিপোজিশনের উপর আমি এইভাবে পড়ানোর একটা টেকনিক বের করেছি। এইভাবেই তোমরা আশা করি বুঝতে পারবে, আমিও এইভাবেই বুঝেছি। তো এইভাবে তোমরা জিনিসগুলোকে নোট ডাউন করে রাখো। আমার আরও কয়েকটা ভিডিও আসবে প্রিপোজিশনের উপরে, এটা আজকে পার্ট 5 ছিল। আমি আরও কয়েকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রিপোজিশনটা বোঝাবো, এবং তোমাদেরকে অবশ্যই আমি অনেক প্র্যাকটিসও করাবো প্রিপোজিশন, যাতে তোমাদের কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার হয়ে যায় এবং পরীক্ষায় তোমরা একদম একুরেট অ্যান্সার করে আসতে পারো। তো আজকে আমার এই 10টা কোশ্চেন নিয়ে আমি এসেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, কি বুঝতে পারছো না বুঝতে পারছো সেটা অবশ্যই জানিও। তোমরা আগের যদি 4টে পার্ট প্রিপোজিশনে না দেখে থাকো, তাহলে চ্যানেলে প্লেলিস্ট করা আছে প্রিপোজিশন বাই এডুকেটর শুভদাস বলে, তাহলে তোমরা সেখানে গিয়ে সেই 4টে পার্ট অবশ্যই দেখে নাও, তোমাদের প্রচুর হেল্প হবে। আমি অনেক ভালো করে এইভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা যদি আজকে এই ভিডিওটা প্রথম দেখে থাকো, তোমরা যদি চ্যানেলে নিউ হও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সবার সাথে শেয়ার করো, এবং আমাদের সাথে এইভাবেই জুড়ে থাকো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে প্রিপোজিশন, আরেকটা অন্য ক্লাসে প্রিপোজিশনের। তো আমাদের সাথে এইভাবেই থাকো। থ্যাংক ইউ সো মাচ। স্টে উইথ আস, স্টার্ট লার্নিং উইথ আস। থ্যাংক ইউ।